বাংলা ভাষার কম্বো ক্লাস চলছে। এখানে সিটেট, ঝাড়খণ্ড টেট, ত্রিপুরা টেট এবং ডাব্লিউবি টেটের কম্বাইন ক্লাস চলছে বা কম্বো সেশন আমরা যেটা নিয়েছি। তো কম্বো ক্লাসে আমরা প্রতিদিন এক একটি করে টপিক আমরা বাছাই করি। তো এই যে ক্লাস, এই ক্লাসের মাধ্যমে আমি আজকে কিছু প্যাডাগজির প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটা ছোট্ট ক্লাস হবে। তো এই প্যাডাগজির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের সিটেটেও কাজ আসবে, ঝাড়খণ্ড টেটেও আপনাদের কাজ আসবে, ত্রিপুরা টেট যারা দিচ্ছেন এবং ডাব্লিউবি টেট যারা দিচ্ছেন প্রত্যেকের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এই যে কম্বো ক্লাসের যেটা সেশন, এটা আজকে ক্লাস 3। তো ক্লাস 1 এবং ক্লাস 2তে আমরা যে প্যাসেজ নিয়ে আমরা আলোচনা করেছি, যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্যাডাগজিগুলো আলোচনা করব। তো এই ক্লাসগুলো কয়েকটা আমরা করব, এই কম্বো ক্লাস। এই সেশনটা যদি আপনারা সম্পূর্ণ সিরিয়াল ধারাবাহিকভাবে দেখে যান প্রত্যেক দিনের ক্লাস, তাহলে যে কোনো টেট পরীক্ষা হোক, ঝাড়খণ্ড টেট, ত্রিপুরা টেট, ডাব্লিউপি টেট, সিটেট, আপনারা ভালো একটা নম্বর আপনারা গেইন করতে পারবেন বাংলা ভাষার ক্ষেত্রে। কারণ এমনভাবে আমরা প্রশ্নগুলো ডিজাইন করেছি যে প্রশ্নগুলো আমাদের ঝাড়খণ্ড টেট বলুন, সিটেট বলুন, ত্রিপুরা টেট বলুন, ডাব্লিউবি টেট বলুন, প্রত্যেকটা টেটের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট হেল্পফুল এবং প্রত্যেকটা টেটে এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে। এই ধরনের প্রশ্নগুলো আমরা সিলেক্ট করেছি এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়েও আমরা আলোচনা করছি। তো চলুন আজকের আমরা প্যাডাগজির ক্লাসটা শুরু করি। তো এবার আমরা যেটা ডিসকাস করবো এটা হচ্ছে প্যাডাগজির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। তো প্যাডাগজির প্রশ্নগুলো আপনারা কি হয় কারেক্ট আনসার, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কারেক্ট আনসার করুন ভাই। আর নিচের কোনটি বুনিয়াদী পঠন দক্ষতা বা ফাউন্ডেশন রিডিং স্কিল নয়? নিচের কোনটা রিডিং স্কিল নয় এটা আমাদের বলতে হবে। অর্থ উদ্ধার বা সংকেত, যেটা বলি আমরা ডিকোডিং। আরেকটা হয় কি সংকেত, যেটা বলি আমরা শব্দ শনাক্তকরণ বা আমরা বলতে পারি ওয়ার্ড রিকগনিশন। আরেকটা হচ্ছে রূপতত্ত্ব বা মরফোলজি। আরেকটা হচ্ছে শব্দভাণ্ডার বা রিডিং ভোকেবুলারি। তো নিচের কোনটা ফাউন্ডেশনাল রিডিং স্কিল নয়? তো ফাউন্ডেশন মানে কি, যখন সে রিডিং পড়াটা শুরু করে বা রিডিং পড়াটা শিখতে যায়, এই ক্ষেত্রে তার কোনটা গুরুত্বপূর্ণ নয় বলেছে। তো এখানে দেখুন, যে কোনো কিছু পড়তে গেলে হোয়াট ইজ রিডিং, যদি আমরা বলি রিডিং, তা হচ্ছে রিডিং মিনস রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। যদি রিডিং বলি তাহলে এটা শুদ্ধ আনসার হবে কি রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ কোনো কিছু বোঝার পর, কোনো কিছু রিডিং পড়ার পর আমরা জিনিসটা কী করতে হবে, বুঝতে হবে বা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। তো আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে এখানে আমার ডিকোডিং লাগবে, শব্দ শনাক্তকরণ করতে লাগবে, কোন শব্দটা পড়ছি শব্দটার সঙ্গে আমার পরিচয় হতে লাগবে। তারপর যেহেতু শব্দ পড়ব তখন শব্দ ভাণ্ডারও আমার বৃদ্ধি হবে। কিন্তু মরফোলজি বা রূপতত্ত্ব এটা কিন্তু এখানে আমার ফাউন্ডেশনাল ক্ষেত্রে সেটা কোনো প্রভাব ফ্যাক্টর করে না। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন পরবর্তী কোয়েশ্চন নাম্বার 2 কি দিয়েছে। একজন শিক্ষক শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের জন্য প্রথম বছরগুলিতে নির্দেশ বা উৎসাহনের আকারে তাদের যেমন বলা হবে তেমনি করতে বলেন। এখানে তিনি কি অনুসরণ করছেন? প্রশ্নটা একটু দীর্ঘ হলেও খুব ভালো করে বোঝার চেষ্টা করুন এবং কারেক্ট আনসার কী হয় কমেন্ট বক্সে পিন করুন। কোয়েশ্চন নাম্বার 2, এখানে দেখুন যেমন বলা হবে তেমনি করতে বলেন। অর্থাৎ আমার একটা কবিতা আছে না, যে হাত আমাদের 2, পাও আমাদের 2, চোখ আমাদের 2, মাথা আমাদের 1, এই ধরনের যে কবিতা আছে, অর্থাৎ 1 1 1 মাথা আমাদের 1 বলে মাথাতে হাত দেব, 1 2 2 2 পাও আমাদের 2 বলে 2 পাওয়ে হাত দিব। এই যে যখন আমি বলবো যে পা আমাদের 2, তখন পায়ে কিন্তু আমার টাচ করব। যা বলা হবে তা করতে বলা হবে। দ্যাট ইজ কল টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ বা সমগ্র শারীরিক প্রতিক্রিয়া নীতি বা সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া নীতি। অপশন নাম্বার 2 এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ভাষা হচ্ছে ড্যাশ এর সামাজিক উপায় বা সোশিয়াল টুল। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কোনটার একটা সামাজিক উপায়? এটা ব্যাখ্যা না পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া, না জ্ঞাপন, না হস্তক্ষেপণ? এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের আপকামিং পরীক্ষার্থীর জন্য। যে কোনো ধরনের টেট দিতে চান এই প্রশ্নগুলো কিন্তু কাজে লাগবে। তো দেখুন ভাষা হচ্ছে কি, ভাষা মানে কি? ভাষা মানে ল্যাঙ্গুয়েজ। তো আমরা কি বলি, মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে। তো মনের ভাব আমি কী করে প্রকাশ করি? কোনো কিছু ব্যাখ্যা করে, না ইন্টিমেশন করে, না ইন্টারফেয়ার করে, না ইন্টারেকশন করে? তো আলটিমেটলি এটা কারেক্ট আনসার হবে ইন্টারেকশন, অর্থাৎ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। আমি আপনার সঙ্গে যেটা ব্যবহার করলাম, আপনার সঙ্গে ইন্টারেকশন করে আমি আমার ভাষাটাকে প্রকাশ করতে পারি। সুতরাং ভাষা হচ্ছে মিথস্ক্রিয়া এর একটা সামাজিক উপায়, বা ইট ইজ এ সোশিয়াল টুল অফ ইন্টারেকশন। ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশিয়াল টুল অফ ইন্টারেকশন বলতে পারি।
কোনো পাঠ পড়ে এর অর্থ এর অন্তর্গত যে পুঙ্খানুপুঙ্খতা, স্থান, নামধাম, দিনক্ষণ খুঁজে বের করার যেটা সামর্থ্য, এই সামর্থ্যকে আমরা কি বলি? কোনো একটা পাঠ পড়ে এই পাঠের অন্তর্গত যে পুঙ্খানুপুঙ্খতা রয়েছে বা তার একটা স্থান, নাম, ধাম, দিনক্ষণ যেটা আমরা খুঁজে বের করি, এটাকে কী বলা হয়? গ্লোবাল কম্প্রিহেনশন, লোকাল কম্প্রিহেনশন, ড্রয়িং ইন্টারফারেন্স না ইন্টারপ্রিটেশন অফ দ্য টেক্সট। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপকামিং দিনে আপনাদের পরীক্ষায়। তো এটা কারেক্ট আনসার কী হবে? আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, কারণ আপনারা যত বেশি কমেন্ট করুন আপনারা নিজে থেকে শক্ত হবেন, বুঝতে পারবেন যে কোনটার কারেক্ট আনসারটা কী হয়। তো যদি কোনো পার্টিকুলার একটা কোনো কিছু পার্ট করার পর যদি পার্টিকুলার একটা প্লেসের বিষয়ে বা নামের বিষয়ে বা পার্টিকুলার ডেটের বিষয়ে যদি আমরা জানতে পারি, খুঁজে বের করার কথা বলে, তখন সেটা হবে লোকাল কম্প্রিহেনশন। আর যদি বলে ওভারঅল, এই পাঠটা পড়ে তুমি ওভারঅল কি বুঝলে একটু বলো, আলোচনা করো, অর্থাৎ পাঠের সামারি যদি বলতে হয়, তখন সেটা হবে গ্লোবাল কম্প্রিহেনশন। এখানে নির্দিষ্ট কোন সময়, নাম, ধাম, দিন কোন অর্থাৎ পার্টিকুলার জিনিসগুলো খুঁজে বের করতে বলেছে, সুতরাং এটা হবে স্থানিক অনুধাবন বা লোকাল কম্প্রিহেনশন। আর যদি বলি কোনো পাঠটা পড়ার পর এই পাঠ থেকে তার সামগ্রিক যে বিষয়বস্তু এটা তুলে ধরো বা সামগ্রিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করাকে কী বলা হয়, তখন সেটা হবে গ্লোবাল কম্প্রিহেনশন। আশা করি ক্লিয়ার হচ্ছে। নেক্সট দেখুন, কোনো শিক্ষক শিক্ষিকা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঠন উপভোগ এবং সংশ্লিষ্ট ধারণাটিকে আরও ভালোভাবে আয়ত্তীকরণের জন্য একটি দীর্ঘ নিবন্ধ পড়তে দিলেন। তিনি এখানে কি চর্চা করাচ্ছেন? কোয়েশ্চেন নম্বর 5 কি হবে? তিনি পাঠের মনোযোগ বৃদ্ধি করার জন্য তিনি তাদেরকে আরও পড়ো বলতে দিলেন, তখন সেটা হবে এক্সটেন্সিভ রিডিং বা ব্যাপক পাঠ। তো সমস্ত কনসেপ্টগুলো আমাদের পড়তে হবে। শিশু শিক্ষার্থীদের নতুন শব্দাবলী শেখানোর জন্য শিক্ষক বা শিক্ষিকা বাস্তব বস্তু সামগ্রী ব্যবহার করেন। তার কারণ কি? শিশু যখন তিনি নতুন শব্দাবলী যখন তিনি শিশুদেরকে শেখান, একজন শিশু শিক্ষার্থীদের যখন আপনি কোনো নতুন শব্দ শেখাবেন, তখন আপনি কিছু বাস্তব জিনিস তাদের সামনে ব্যবহার করেন, বাস্তব জিনিস। আর যেমন আপনি তাদেরকে আলু শেখাচ্ছেন, আলু শেখাতে গেলে তার হাতে একটা আলু ধরিয়ে দিন, যে দ্যাট ইজ কল আলু। একটি কলম শেখাচ্ছেন, তাকে একটা কলম ধরিয়ে দিন, দ্যাট ইজ কল কলম। অর্থাৎ বাস্তব জিনিস দিয়ে তাকে যদি শেখাই, তাহলে তার শিক্ষণটা খুব ভালো হবে। তো এইগুলি শেখাতে গেলে আমাদের কি করতে হবে? এটা কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 6-এর কী হবে দেখুন। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4। এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তু সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট শব্দাবলীর সংযোগ সাধনে সাহায্য করে। অর্থাৎ বাস্তব জীবন বা রিয়েল লাইফের সঙ্গে যে সকল জিনিস আমাদের কানেক্ট থাকে, এই জিনিসগুলো আমাদের কি হয়? কারেক্ট আনসার হয়। নতুন কোনো ভাষা শিখতে শুরু করার একটি সময় পড়বে শিক্ষার্থী ভাষাটি বুঝতে পারে কিন্তু বলতে পারে না। যখন কোনো ভাষা শেখা হয়, সে শেখার সময় শিক্ষার্থীরা ভাষাটা কিন্তু কী করতে পারে? বুঝতে পারে, কিন্তু ভাষাটা বলতে পারে না। তো এই সময় পর্বটিকে কি বলা হয়? কোয়েশ্চেন নাম্বার 7। এই যে পিরিয়ড, এই পিরিয়ডটাকে আমরা কি বলি? এটা হচ্ছে সাইলেন্ট পিরিয়ড বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 7 কারেক্ট আনসার। এই সময়টাকে বলা হয় সাইলেন্ট পিরিয়ড। সে শুনতে পারে কিন্তু সে বলতে পারে না। একজন কার্যকর বা ফলপ্রদ ভাষা শিক্ষক তিনি কি করেন? শিশুদের পাঠ্যপুস্তক প্রদত্ত সমস্ত প্রশ্নের উত্তর শিখিয়ে দেন। আমরা কি সমস্ত প্রশ্ন কি শিখিয়ে দিই ভাই? বলুন তো, পাঠ্যপুস্তকে যত প্রশ্ন আছে তোমরা সবগুলো শিখতে হবে। এটা কি একজন ভালো শিক্ষকের কাজ? মোটেই না। শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও ব্যবহার করবেন। পাঠ্যপুস্তকের সঙ্গে আমরা অন্যান্য উপাদান ব্যবহার করি, এটা পজিটিভ রাখি। কেবলমাত্র বা অনলি যেখানে থাকবে প্যাডাগজিতে আমরা কেটে দেবো, এটা কারেক্ট আনসার হবে না। সম্পূর্ণভাবে অনুমোদিত বইটির উপর নেই, বইয়ে যা আছে তাই দেখবো, বইয়ের বাইরে মোটেই যাব না, তাহলে তো হলো না। কারণ অনেক সময় পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও আমাদের কী করতে হয়? পড়াতে হয়। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। নেক্সট, একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের ভাষা সংক্রান্ত কাজগুলি একটি ফোল্ডারে রাখেন এবং
পরে তাদের এই ভাষা সংক্রান্ত নথি বা তাদের যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে সেগুলো মূল্যায়নের জন্য ব্যবহার করেন। এই মূল্যায়নের এই পন্থাটি কী নামে পরিচিত? এটা বলেছে সমস্যা নির্ণায়ক অভিক্ষা মানে ডায়াগনস্টিক টেস্ট, আরেকটা বলেছে ব্যক্তিগত ঘটনা নথি অ্যানেকডোটাল রেকর্ড, আরেকটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, আরেকটা হচ্ছে পোর্টফোলিও মূল্যায়ন। তো ছাত্রছাত্রীদের যখন সব কিছু কর্মকাণ্ড যখন একটা ফোল্ডারে রাখা হয়, সমস্ত ধরনের কাজকর্ম এবং সেগুলো যখন পরবর্তী সময় অ্যাচিভমেন্টের জন্য যখন সেগুলো খোলা হয় তখন তাকে বলা হয় পোর্টফোলিও। তো পোর্টফোলিও কি, অ্যানেকডোটাল রেকর্ড কি, ডায়াগনস্টিক টেস্ট কি, সবগুলো আমাদের ম্যারাথন ক্লাসে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়াও যদি আপনাদের স্পেশাল ক্লাসের আরও প্রয়োজন হয় অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে আমরা ডিটেলস দিয়ে দেবো। এবং প্রতিদিন এই ধরনের আমাদের ছোটো ছোটো ক্লাস তো চলবেই। যে পদ্ধতিটি লক্ষ্য ভাষা অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখনে শিক্ষার্থীর মাতৃভাষার হস্তক্ষেপ ঘটতে দেয় না তা কি? যে পদ্ধতিটা আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখনে শিক্ষার্থীর মাতৃভাষার হস্তক্ষেপ ঘটতে দেয় না, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অর্থাৎ যে পদ্ধতিতে মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ, এক কথায় যদি বলি তো যে ভাষা শিখতে গেলে মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ, যে ভাষাতে মাতৃভাষার কোনো ফোকাস নেই সেটাকে কী বলা হয়? সেটাকে আমরা বলতে পারি ডাইরেক্ট পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11 দেখি কারেক্ট আনসার কী হয়। একটু কমেন্ট বক্সে জানান তো ভাই কারেক্ট আনসার কী হতে পারে। নিচের কোনটা অধোগামী বা ঊর্ধ্ব অধপন্থা বা টপ ডাউন অ্যাপ্রোচ ভিত্তিক নয়? নিচের কোনটা টপ ডাউন অ্যাপ্রোচ নয়? তো টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ সবগুলো দেখবেন। তো এটা কারেক্ট আনসার হবে এখানে কি, আলাদা আলাদা শব্দ বা পদগুচ্ছের উপর মনোসংযোগ করে শিক্ষার্থী ভাষা বুঝে, এটা টপ ডাউন অ্যাপ্রোচ নয়। তো টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে ভাষার অর্থ উদ্ধারের জন্য শিক্ষার্থী পূর্ব জ্ঞানকে কাজে লাগায়। পূর্ব জ্ঞান মানে সে আগে থেকে এখন আসছে, তার মানে টপ ডাউন আসছে। পড়া এবং শোনার সময় শিক্ষার্থী পরে কি ঘটতে পারে তা আগেই অনুমান করতে পারছে, অর্থাৎ টপ ডাউন অ্যাপ্রোচ। গল্প এবং কবিতা দিয়ে শুরু করবে, তারপর বর্ণমালায় আসবে মানে উপর থেকে নিচে যাবে, এটাও কিন্তু আমাদের টপ ডাউন অ্যাপ্রোচ। তো আলাদা আলাদা শব্দগুলো শিখবে এবং মনোসংযোগ করে শিক্ষার্থীরা ভাষা বুঝবে, এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, এটা টপ ডাউন অ্যাপ্রোচ হবে না। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। রিমেডিয়াল টিচিং মানে কি? আমরা কিন্তু রিমেডিয়াল টিচিং অনেক আমরা শিখেছি। তো এবার অপশনগুলো দেখি। শিক্ষার্থীর শিকন ধারার যে ফাঁকগুলিকে দূরীভূত করা, ভুল বুঝা ধারণাগুলিকে শুধরে দেওয়া, শ্রেণীর সমরূপতা রক্ষায় সাহায্য করা, না নতুন ভাষাগত উপাদানগুলির সঙ্গে পরিচয় করানো। তো নিরাময়মূলক শিক্ষণ বা রিমেডিয়াল টিচিং বলতে আমরা বুঝি শিক্ষার্থীর শিকন ধারায় অনুপ্রবিষ্ট ফাঁকগুলিকে দূরীভূত করা, অর্থাৎ যে জিনিসগুলো এখনও তার শেখা বাকি রয়েছে বা যে যে জায়গায় তার কিছুটা ফাঁক রয়েছে এই জিনিসগুলো সে কী করতে হবে, ভরাট করতে হবে, এটাকে আমরা বলি কি রিমেডিয়াল টিচিং। যে শিক্ষণগত অক্ষমতাটি পড়ার, ব্যাখ্যা করার, অক্ষর বা বর্ণ, শব্দ, প্রতীক বুঝতে পারার সামর্থ্য নষ্ট করে সেটি একে বলা হয়। এখানে শুধু পড়াটা আপনি টার্গেট করুন আর বাকি দেখতে হবে না। পড়া মানে কি রিডিং, তো রিডিং ডিসঅর্ডার মানে কি ডিসলেক্সিয়া, আর দেখতে হবে না। যদি লেখা হতো তাহলে আমরা বলবো কি, যদি লেখা হয় তাহলে আবার ডিসগ্রাফিয়া, ভাষাগত সমস্যা হলে ডিসপ্লেক্সিয়া, যদি গাণিতিক সমস্যা ম্যাচ করতে পারে না তখন হচ্ছে ডিসক্যালকুলিয়া, আর যখন পড়ার সমস্যা রিডিং ডিসঅর্ডার তখন সেটা হবে কি ডিসলেক্সিয়া ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসে ভাই, প্রত্যেকটা টেটে আপনি পাবেন। নিচের কোন বিকল্পটি ভাষা শিক্ষণ যে মুদ্রিত সমৃদ্ধের অন্তর্গত? প্রিন্টেড রিচ এনভায়রনমেন্ট, যেটাকে বলা হয় প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে এটা কোনটা? এটা হচ্ছে সাইনবোর্ড, প্লেকার্ড বা লেবেল বা মোড়ক দেখে দেখে, সাইনবোর্ড দেখে দেখে কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখতে পারে, যেটাকে বলা হয় কি মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ। বিভিন্ন সাইনবোর্ড দেখে বা বিভিন্ন পোস্টার দেখে, বিভিন্ন লেবেল দেখে বা বিভিন্ন রাস্তার মোড়ে যে সকল পোস্টার লাগানো থাকে সেগুলো দেখে তারা শিখতে পারে। প্রথম প্রজন্মের শিক্ষার্থী অর্থাৎ ফার্স্ট জেনারেশন লার্নার কাদের বলা হয়? তাদের পরিবারের মধ্য থেকে যে প্রথম স্কুলে আসে, ভর্তি হওয়ার জন্য যে প্রথম স্কুলে আসে, বিদ্যালয়গত প্রস্তুতি প্রকল্পে যোগদানের জন্য স্কুলে আসে, সংশ্লিষ্ট ভাষাটি স্কুলে এসে প্রথম শিখেছে। তো ফার্স্ট জেনারেশন লার্নার বলা হয় যার পরিবারে কেউ স্কুলে ভর্তি হয়নি, সেই শুধুমাত্র ধরে নিন আমার পরিবারে কেউ স্কুলে যায়নি, শুধুমাত্র আমিই প্রথম স্কুলে যাচ্ছি, সুতরাং আমি হলাম কি ফার্স্ট জেনারেশন লার্নার। আমার এই পরিবারে আর কেউ কোনোদিন স্কুল দেখেনি, স্কুলের বারান্দা দেখেনি, দ্যাট ইজ কল
আমি হতাম কি ফার্স্ট জেনারেশন লার্নার। শুধু আমি এই পরিবার থেকে প্রথম যদি স্কুলে যাই তাহলে আমাকে কি বলা হবে, আমি হচ্ছিলাম কি ফার্স্ট জেনারেশন লার্নার। ঠিক আছে, তো এই ছিল আজকের 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ছিল তার ক্লাসের আনসার কি। এই ধরনের সবগুলা ক্লাসের আনসার কি সহ আমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমরা অলরেডি আমাদের অফিসিয়াল গ্রুপে দিয়ে থাকি। আপনারা আমাদের গ্রুপে জয়েন হবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, বিভিন্ন ইনফরমেশন পেতে পারেন। ঠিক আছে, তো এই ধরনের ক্লাস আমরা প্রতিদিন দিতে থাকবো, কম্বো ক্লাস। আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী একটা ক্লাসে আবার একটু দীর্ঘ ক্লাস নিয়ে আসবো, সুতরাং সাথে থাকবেন। জয় হিন্দ।